তাহলে আমাদের কি সংখ্যাবাচক শব্দ কত প্রকার? উত্তর হবে সংখ্যাবাচক শব্দ হলো 4 প্রকার। 2 নম্বর প্রশ্ন, চিকচিক করে বালি কোথায় নেই কাদা। এখানে বিরক্ত শব্দটি কোন পদরূপে ব্যবহৃত হয়েছে? আবার বলছি, চিকচিক করে বালি কোথাও নেই কাদা। এখানে বিরক্ত শব্দটি কোন পদরূপে ব্যবহৃত হয়েছে? সেক্ষেত্রে উত্তর হবে ক্রিয়া বিশেষণ পদে। কি ক্রিয়া বিশেষণ? দিক্ত বদল তো চিকচিক, এটা তো এটা কি ক্রিয়া বিশেষণ পদ। তারপর তোমাদের 3 নম্বর প্রশ্ন, আমরা সর্বপ্রথম হচ্ছে এখানে যদি বোর্ডটা দেখি আমরা, তো 22-এর বোর্ড করছি আমরা নাকি? আচ্ছা, তারপর 3 নম্বর প্রশ্ন, পূরকবাচক সংখ্যা কোনটি? পূরণবাচক সংখ্যা কোনটি? পূরণবাচক সংখ্যা কোনটি? উত্তর হবে দশম। পূরণবাচক সংখ্যা হলো দশম। 3 নম্বর প্রশ্ন, নিমরাজি শব্দের নিম উপসর্গটি কোন ভাষার? নিমরাজি শব্দের নিম উপসর্গটি কোন ভাষার? উত্তর হবে ফার্সি ভাষার। নিমরাজি শব্দের নিম উপসর্গটি ফার্সি ভাষার। 3 নম্বর প্রশ্ন, হাতাহাতি কোন সমাসের উদাহরণ? হাতাহাতি কোন সমাসের উদাহরণ? সেক্ষেত্রে উত্তর হবে হাতাহাতি হলো বহুব্রীতি সমাসের উদাহরণ। হাতাহাতি কোন সমাসের উদাহরণ? উত্তর হবে হাতাহাতি হলো বহুব্রীতি সমাসের উদাহরণ। 6 নম্বর প্রশ্ন, বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত হয় কোন পদাশ্রিত নির্দেশক? বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত হয় কোন পদাশ্রিত নির্দেশক? সেক্ষেত্রে উত্তর হবে কি পার্টি। উত্তর হবে কি পার্টি। বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত হয় কোন পদাশ্রিত নির্দেশক? উত্তর হবে পার্টি। তারপরে বাংলা উপসর্গ মোট কতটি? বাংলা উপসর্গ মোট কতটি? উত্তর হবে বাংলা উপসর্গ মোট হলো 21টি। বাংলা উপসর্গ মোট কতটি? বাংলা উপসর্গ মোট হলো 21টি। দেখো, যদি কোনো প্রশ্নে তোমার মনে হয় যে ভাই প্রবলেম রয়েছে বা উত্তরে কোনো প্রবলেম রয়েছে, অবশ্যই আমাকে বলবা। যেহেতু এটা লাইভ ক্লাস, তুমি যদি সরাসরি বলো তখন কিন্তু আমরা উত্তরটা তোমাকে ইজিলি বলতে পারবো, ঠিক আছে? তো অবশ্যই সবাই চেষ্টা করবে যে ইজিলি বলে দেওয়ার, যে ভাইয়া এই প্রবলেমটা হয়েছে বা এখানে এই সমস্যাটা। আচ্ছা, তারপরে প্রশ্ন, রূপক কর্মধায়ক সমাসের উদাহরণ কোনটি? রূপক কর্মধায়ক সমাসের উদাহরণ কোনটি? উত্তর হবে মনমাঝি। মনমাঝি হলো রূপক কর্মধায়ক সমাসের উদাহরণ। 9 নম্বর প্রশ্ন, আমি কি ডরাই সখী ভিখারি কি বাঘ রাখবে? রাখবে না, আমি কি ডরাই সখী ভিখারি রাখবে। আচ্ছা, এখানে রাখবে, রাখবে কোন কারকের বিভক্তি? এখানে রাখবে কোন কারকের বিভক্তি? সেক্ষেত্রে তোমাদের 9 নম্বর প্রশ্ন উত্তর হবে উপাদানে সপ্তমী। উপাদানে সপ্তমী কারক। তারপরে কীটপ্রত্যয় সাধিত পদকে কি বলে? কীটপ্রত্যয় সাধিত পদকে কি বলে? উত্তর হবে কীটপ্রত্যয় সাধিত পদকে কৃদন্ত পদ বলে। কীটপ্রত্যয় সাধিত পদকে বলা হয় কৃদন্ত পদ। তো এর পরবর্তী প্রশ্ন চলে যাব। এরপর প্রশ্ন, ডাক্তার ডাক বাক্যে ডাক্তার কোন কারকে বিভক্তি? ডাক্তার ডাক বাক্যে ডাক্তার কোন কারকে বিভক্তি? উত্তর হবে কর্মে শূন্য। ডাক্তার ডাক বাক্যে ডাক্তার কর্মে শূন্য কারকে বিভক্ত। 12 নম্বর প্রশ্ন, যৌগিক বাক্যের উদাহরণ কোনটি? যৌগিক বাক্যের উদাহরণ কোনটি? আচ্ছা, একটু আসি উপরে। যৌগিক বাক্যের উদাহরণ কোনটি? উত্তর হবে বিপদ এবং দুঃখ এক সময়ে আসে। বিপদ এবং দুঃখ এক সময়ে আসে। যৌগিক বাক্যের উদাহরণ কোনটি? বিপদ ও দুঃখ এক সময়ে আসে। তারপরে ভাষার বিচারে বাক্যের কয়টি গুণ থাকা চাই? ভাষার বিচারে বাক্যের কয়টি গুণ থাকা চাই? উত্তর হবে 3টি। ভাষার বিচারে বাক্যে 3টি গুণ থাকা চাই। তামার বিষ বাগধারাটির অর্থ কি? তামার বিষ বাগধারাটির অর্থ কি? সেক্ষেত্রে উত্তর হবে তামার বিষ বাগধারাটির অর্থ হলো অর্থের কুপ্রভাব। ঠিক আছে, তামার বিষ বাগধারাটির অর্থ হলো অর্থের কুপ্রভাব। বিদ্বান সকলেই দ্বারা আদিত্য হন। বিদ্বান সকলের দ্বারা আদিত্য হন, এটি কোন বাচ্যের উদাহরণ? বিদ্বান সকলের দ্বারাই আদিত্য হন, এটি কোন বাচ্যের কি উদাহরণ? সেক্ষেত্রে উত্তর হবে কর্মবাচ্য। এটা কি কর্মবাচ্য। উক্তি পরিবর্তনের ক্ষেত্রে বাক্যের অর্থ সংগত রাখার জন্য, আবার বলছি,
উক্তি পরিবর্তনের ক্ষেত্রে বাক্যের অর্থ সঙ্গতি রাখার জন্য কোন পদের পরিবর্তন করতে হয়? ঠিক আছে, কোন পদের পরিবর্তন করতে হয়? সেক্ষেত্রে উত্তর হবে হলো সর্বনামের পরিবর্তন করতে হয়। আবার বলছি, উক্তি পরিবর্তনের ক্ষেত্রে বাক্যের অর্থ সঙ্গতি রাখার জন্য কোন পদের পরিবর্তন করতে হয়? উত্তর হবে সর্বনামের পরিবর্তন করতে হয়। 17 নম্বর প্রশ্ন, শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কি বলে? শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কি বলে? উত্তর হবে তাকে ধ্বনি বিপর্যক বলে। ঠিক আছে, এরপর যদি দেখি 18 নম্বর প্রশ্ন, উষ্ঠধ্বনি কোনগুলো? উষ্ঠধ্বনি কোনগুলো? সেক্ষেত্রে উত্তর হবে প, ফ, ব, ভ, ম, এগুলোকে বলা হয় উষ্ঠধ্বনি। ঠিক আছে, কণ্ঠক ধ্বনি, এই যে বিষয়গুলো ভালো করে মনে রাখবা। নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি? নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি? এটা কিন্তু আমাদের প্রিভিয়াস লাইফে এই প্রশ্নটা আমি অনেকবার পেয়েছি, মানে এই প্রশ্নটা প্রত্যেকটা বছর প্রশ্নটা এসেছে, এমন কোনো বছর নাই যেখানে এই প্রশ্নটা আসে নাই। নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে হলো একাদশ। একাদশ হলো নিপাতনের সন্ধি ব্যঞ্জন সন্ধি। এছাড়াও আরো কয়েকটা ছিল, গবাক্ষ, তারপর তোমার আরেকটা ছিল, আমার এখন মনে পড়ছে না, কালকে পড়াইছিলাম সবাইকে। এরপরে বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুটো কি কি? বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুটি কি কি? উত্তর হবে ওই আর ও, এই দুটা। এরপরে 21 নম্বর প্রশ্নে যদি আসে, বলা হয়েছে উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি এলে তাকে কি বলে? উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি এলে তাকে কি বলে? উত্তর হবে তাকে বিপ্রকর্ষ বলে। তাকে বিপ্রকর্ষ বলে। সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে কি বলে? সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে কি বলে? সেক্ষেত্রে উত্তর হবে সন্ধি বলে। কি বলে? সন্ধি। তারপরে রুচি শব্দের উদাহরণ কোনটি? রুড়ি শব্দের উদাহরণ কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে সন্দেশ। সন্দেশ হলো রুড়ি শব্দের উদাহরণ। 24 নম্বর প্রশ্ন, তার মঙ্গল হোক বাক্যের ক্রিয়ার কোন ভাব রয়েছে? বাক্যের ক্রিয়ার কোন ভাব রয়েছে? উত্তর হবে আকাঙ্ক্ষা। উত্তর হবে কি? আকাঙ্ক্ষার ভাব রয়েছে। তারপরে হাট বাজার কোন শব্দযোগে সাধিত দ্বন্দ্ব সমাস? হাট বাজার কোন শব্দযোগে সাধিত দ্বন্দ্ব সমাস? সেক্ষেত্রে উত্তর হবে কি? সমর্থক। ঠিক আছে, হাট বাজার কোন শব্দার্থে সাধিত দ্বন্দ্ব সমাস? উত্তর হবে সমর্থক। তারপরে বিশেষ্য পদ কত প্রকার? বিশেষ্য পদ কত প্রকার? উত্তর হবে বিশেষ্য পদ 6 প্রকার। বিশেষ্য পদ কত প্রকার? বিশেষ্য পদ 6 প্রকার। সীমার মাঝে অসীম তুমি। সীমার মাঝে অসীম তুমি বাক্যের মাঝে অনুসর্গ কি অর্থে ব্যবহার প্রকাশ পেয়েছে? সীমার মাঝে অসীম তুমি বাক্যের মাঝে অনুসর্গ কি অর্থ প্রকাশ করে? উত্তর হবে মধ্যে। মাঝে বলতে এখানে মধ্যে বোঝানো হয়েছে। বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কি বলে? বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কি বলে? সেক্ষেত্রে উত্তর হবে পদ বলে। কি বলে তাকে? পদ। অনুসর্গ কোনগুলো? অনুসর্গ কোনগুলো? উত্তর হবে অবধি হেতু, এগুলো হলো অনুসর্গ। বৃহদত্ত তদিত প্রত্যয় কোনটি? বৃহদত্তে তদিত প্রত্যয় কোনটি? উত্তর হবে ডিঙ্গা। ডিঙ্গা হলো তোমার কি? বৃহদত্তে তদিত প্রত্যয়। এর পরবর্তী প্রশ্নের উত্তর অবশ্যই প্রথমটা তোমরা দিবা, আমরা প্রথম কয়েকজনের নাম অবশ্যই বলবো। প্রথম, তারিখবাচক শব্দ কোনটি? তারিখবাচক শব্দ কোনটি? নবম, 11, 21 আর 19। তো চলো দেখা যাক প্রথম প্রশ্নের উত্তর কে কে সঠিক দিতে পারো। আবার বলছি, তারিখবাচক শব্দ কোনটি? তো আমরা এখানে দেখছি যে অনেকে কে উত্তর দিচ্ছে। চলো আমরা উত্তরগুলো একটু ভালো করে দেখে নিব। আর সবাইকে বলবো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেনি তাদেরকে অবশ্যই বলবো ভিডিওতে লাইক করে ক্লাসটি শুরু করার জন্য। ঠিক আছে, জি ভাই বলেন শুনতে সব। আচ্ছা, তাড়াতাড়ি উত্তর দিবা। এখানে উত্তর দিচ্ছে তানিশা, উত্তর দিচ্ছে এল নাম্বার হবে। তারিখবাচক শব্দ কোনটি? এল নাম্বার মানে সে উত্তর দিয়েছে। 7 ইঁদুর উত্তর দিয়েছে হলো এম নাম্বার। 7 ইঁদুর উত্তর দিয়েছে কি? এম নাম্বার। নাইম জে আর উত্তর দিয়েছে হলো তোমার এল নাম্বার। রুমা খাতুন উত্তর দিয়েছে এ নাম্বার। এভরিথিং উত্তর দিয়েছে এম নাম্বার। তারপর এখানে তুমি যদি দেখো তৃষা খান বলছে 28-এর এন হবে। আচ্ছা, 28-এর কি প্রকৃত এন হবে? আচ্ছা, আমি তোমার প্রশ্নটা ক্লিয়ার করে দিচ্ছি।
যদি তোমাদের কোনো ডাউট হয় আমাকে অবশ্যই বলবা। 27 তো আমি এনে বলছি, এই যে পদ এখানে তো ঠিকই রয়েছে, কোনো ভুল তো নাই। আচ্ছা, তারপরে এখানে যদি আরো দেখি, এখানে তোমাকে বলছে বাপ্পি বস বলছে 1 নাম্বার হবে, বিডি আলামিন বলছে এন নাম্বার হবে। তো চলো মোটামুটি অনেকে কিন্তু দিচ্ছে, আজিজ দিয়েছে খ নাম্বার উত্তর হবে। আরেকটা বিষয় হলো, যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেনি তাদেরকে অবশ্যই বলবো ভিডিওতে লাইক করে ক্লাসটি শুরু করার জন্য, ঠিক আছে? এখনো কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু লাইক করেনি। তো চলো আমরা এবার মেন উত্তরে চলে যাব। আমরা এবার দেখবো যে উত্তরগুলো আসলে আমাদের কি কি হয়। বলা হয়েছে তারিখবাচক শব্দ কোনটি? তারিখবাচক শব্দ কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে এম নাম্বার 21। 21 হলো একটি তারিখবাচক শব্দ। কথা ক্লিয়ার? আচ্ছা, তারপরে উত্তরটা দেখে দিই, যেহেতু অনেকের দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। দেখো, একের উত্তর হলো কি এম নাম্বারটি, তারিখবাচক শব্দ কি 21। তো 2 নম্বর প্রশ্ন, এক শব্দের সঙ্গে টা টি যুক্ত হলে কোনটি বোঝায়? এক শব্দের সঙ্গে টা টি যুক্ত হলে তাকে কি বলে? যেমন একটি, একটা, এই ধরনের বিষয় যুক্ত হলে তাকে কি বলে? তাকে বলা হয় অনির্দিষ্টতা। তাকে বলা হয় কি? অনির্দিষ্টতা। ঠিক আছে, এক শব্দের সাথে যদি টা টি এগুলো যুক্ত হয় তাকে বলা হয় কি? অনির্দিষ্টতা। এরপর চলে যাব আমরা 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন যদি খেয়াল করো, এখানে বলা হয়েছে 3 নম্বরে, পরীক্ষা শব্দের পরি উপসর্গটি কি অর্থ প্রকাশ করেছে? পরীক্ষা শব্দের পরি উপসর্গটি কি অর্থ প্রকাশ করেছে? সেক্ষেত্রে 3 নম্বর প্রশ্নের উত্তর হবে সমকরূপী। পরীক্ষা শব্দের পরি উপসর্গটি সমকরূপী অর্থে কি করেছে? প্রকাশ করেছে। 4 নম্বর প্রশ্ন, সিংহাসন সমস্ত পদটি কোন কর্মধায়ক সমাসের উদাহরণ? সিংহাসন সমস্ত পদটি কোন কর্মধায়ক সমাসের উদাহরণ? উত্তর হবে মধ্যপদলোপী। মধ্যপদ লোভী। ঠিক আছে, সিংহাসন সমস্ত পদটি মধ্যপদ লোভী কর্মধায়ক সমাসের উদাহরণ। 5 নম্বর প্রশ্ন, ভাব অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে? ভাব অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে? উত্তর হবে পাগলামি। ঠিক আছে, ভাব অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে? পাগলামিতে। তারপরে দোলনা শব্দের প্রকৃতি প্লাস প্রত্যয় কি হবে? দোলনা শব্দের প্রকৃতি প্লাস প্রত্যয় কি হবে? সেক্ষেত্রে 6 নম্বর প্রশ্ন উত্তর হবে দুল প্লাস অনা, মানে 1 নম্বর, দুল প্লাস অনা ইকুয়াল দোলনা। দুল প্লাস অনা ইকুয়াল কে? দোলনা। তাহলে উত্তর হবে কোনটা? 1 নম্বরটা। তার পরবর্তী প্রশ্নে আসে, বৃত্তের নিয়মে গঠিত হয়েছে কোনটি? বৃত্তের নিয়মে গঠিত হয়েছে কোনটি? উত্তর হবে বৃত্তের নিয়মে গঠিত হয়েছে কার্য। বৃত্তের নিয়মে গঠিত হয়েছে কোনটি? বৃত্তের নিয়মে গঠিত হয়েছে কার্য। জাতিবাচক বিশেষ্য পদ কোনটি? জাতিবাচক বিশেষ্য পদ কোনটি? উত্তর হবে জাতিবাচক বিশেষ্য পদ হলো নদী। জাতিবাচক বিশেষ্য পদ কোনটি? জাতিবাচক বিশেষ্য পদ হলো নদী। কোন অব্যয় পদ স্বাধীনভাবে অর্থ প্রকাশের উপযোগী? কোন অব্যয় পদ স্বাধীনভাবে কোন অব্যয় পদ স্বাধীনভাবে অর্থ প্রকাশের উপযোগী? সেক্ষেত্রে তোমার 9 নম্বর প্রশ্নের উত্তর হবে এল নাম্বারটি, অর্থাৎ অনন্যই অব্যয়। অনন্যই অব্যয়। অনন্যময়ী অব্যয় স্বাধীনভাবে অর্থ প্রকাশের উপযোগী। তারপরে কোন ধাতুটির ক্রিয়াপদ বাক্যে উহা অনুক্ত থাকতে পারে? কোন ধাতুটির ক্রিয়াপদ বাক্যে উহ বা অনুক্ত থাকতে পারে? সেক্ষেত্রে 10 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো এম নাম্বারটি আজ। উত্তর হবে কি? আজ। এরপর চলে যাবো পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, নিচের কোনটি নিত্য সমাস? নিচের কোনটি নিত্য সমাস? সেক্ষেত্রে উত্তর হবে এন নাম্বারটি, অর্থাৎ গ্রামান্তর। নিচের কোনটি নিত্য সমাস? উত্তর হবে গ্রামান্তর। কোনটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত? কোনটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত? এখানে হবে সাপুরে সাপ খেলায়, এটা হলো প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত। প্রযোজক ক্রিয়া মানে যে কাজটা নিজে না করে অন্যকে দ্বারা করানো হয় তাকে বলা হয় প্রযোজক ক্রিয়া। যেখানে সাপুরে নিজে নিজে কিন্তু খেলছে না, উল্টা কি সাপুরে সাপকে দিয়ে খেলাচ্ছে, তো অন্য কাউকে দ্বারা কোনো কাজ করালে তাকে আমরা বলি প্রযোজক ক্রিয়া। তো এখানে কি সাপুরে সাপ খেলায়, এটা একটি প্রযোজক ক্রিয়া। সোনার বাটির সম্বন্ধ পদে কি সম্বন্ধ বিদ্যমান? সোনার বাটির সম্বন্ধ পদে কি সম্বন্ধ বিদ্যমান? উপাদান হবে উপাদান। এটা হলো বাটির যে উপাদান সেটা হলো সোনা, এটা বোঝানো হচ্ছে, তাই এটা একটি উপাদান বাক্য। তারপর চলে যাব 14 নম্বর প্রশ্নে, উপাদান কারকে সপ্তমী বিভক্তির প্রয়োগ রয়েছে কোনটিতে? উপাদান কারকে সপ্তমী বিভক্তির প্রয়োগ রয়েছে
কোনটিতে? উত্তর হবে পাপে বিরত হও। পাপে বিরত হও, এখানে উপাদান কারকে সপ্তমী বিভক্তি রয়েছে। আজ তুমি প্রভু জগৎ মাঝারে। আছো তুমি প্রভু জগৎ মাঝারে, এখানে অনুসর্গটি কোন অর্থের দ্যোতক? আছো তুমি প্রভু জগৎ মাঝারে, এখানে অনুসর্গটি কোন অর্থের দ্যোতক? উত্তর হবে ব্যক্তি। উত্তর হবে কে? ব্যক্তি। তারপর বাক্যস্থিত পদসমূহের অর্থগত এবং ভাবগত মিলবন্ধনের নাম কি? আবার বলছি, বাক্যস্থিত পদসমূহ অর্থগত ও ভাবগত মিলবন্ধনের নাম কি? সেক্ষেত্রে তোমরা যদি পারো উত্তর দিতে পারো। উত্তরটা হবে যোগ্যতা। উত্তর হবে কি? যোগ্যতা। বাক্যস্থিত পদসমূহের অর্থগত এবং ভাবগত মিলবন্ধনের নাম হলো যোগ্যতা। শব্দের অর্থের অপকর্ষ ঘটেছে কোনটিতে? শব্দের অর্থের অপকর্ষ ঘটেছে কোনটিতে? উত্তর হবে জ্যাঠামি করো না। জ্যাঠামি করো না, এখানে শব্দের অর্থের অপকর্ষ ঘটেছে। তারপরে কোন বাচ্যের ক্রিয়া সর্বদাই নাম প্রসের হয়? কোন বাচ্যের ক্রিয়া সর্বদাই নাম প্রসের হয়? সেক্ষেত্রে উত্তর হবে ভাববাচ্য। ভাববাচ্য ক্রিয়ার সর্বদাই কি হয়? নাম বাচ্য হয়। তারপরে রহমান বলল আমি এখনই আসছি। রহমান বলল আমি এখনই আসছি, এটি প্রত্যক্ষ উক্তিতে কি হবে? রহমান বলল আমি এখনই আসছি, এটা প্রত্যক্ষ উক্তিতে কি হবে? উত্তর হবে রহমান বলল যে সে তখনই যাচ্ছে। রহমান বলল যে সে তখনই যাচ্ছে। আর পরবর্তী প্রশ্ন যদি আসে, বলা হয়েছে কৃত্রিম শব্দের বিপরীত শব্দ কোনটি? কৃত্রিম শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর হবে কৃত্রিম শব্দের বিপরীত শব্দ হলো স্বাভাবিক। কৃত্রিম শব্দের বিপরীত শব্দ কোনটি? স্বাভাবিক। তারপরে কোন কথকের বাক্যকর্মের নাম কি? কোন কথকের বাক্যকর্মের নাম কি? সেক্ষেত্রে উত্তর হবে হলো উক্তি। কোন কথকের বাক্যকর্মের নাম হলো কি? উক্তি। যোগরুর শব্দ কোনটি? যোগরুর শব্দ কোনটি? উত্তর হবে মহাযাত্রা। যোগরুর শব্দ হলো কোনটা? যোগরুর শব্দ হলো মহাযাত্রা। 23 নম্বর প্রশ্ন, ক ধ্বনির উচ্চারণ স্থান কোনটি? ক ধ্বনির উচ্চারণ স্থান কোনটি? তো তোমরা যদি পারো অবশ্যই উত্তর দিবা, ঠিক আছে? ক ধ্বনির উচ্চারণ স্থান কোনটি? তো এখানে দেখি কে কি উত্তর দিচ্ছ। ক ধ্বনির উচ্চারণ স্থান কোনটি? আমরা দু একজন উত্তর নিব নাকি? তোমাদের একটু অ্যাটেনশন করি। আরেকটা বিষয় হলো, যারা এখন পর্যন্ত ভিডিও লাইক দাও না তাদের অবশ্যই ভিডিও লাইক দিয়ে। আচ্ছা ভাইয়া, আপনার কি ভুল যাওয়ার রোগ আছে? আচ্ছা, অনেক ক্ষেত্রে হয়ে যায় উচ্চারণ, যদি বাইচান্স যদি ভুল হয় তাহলে সেটাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবা। অনেক কাজ করি আমরা অনেক ক্ষেত্রে, তো সারাদিন কাজ করার কারণে কোনো ভুল হলে সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবা। আচ্ছা, এখানে বলছে এস শান্ত, উত্তর বলছে হলো 23 নম্বরের উত্তর হবে এ নাম্বার। তারপর বিডি বাঁধন বস বলছে 1 নম্বর উত্তর হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে এম নাম্বার, তারপর শান্ত, এখানে শান্ত বলছে উত্তর, আমি বলছি 23 নম্বর উত্তর কি হবে? তৃষা খান 22, 21 এটা উত্তর না দিয়ে তুমি 23 নম্বর দাও। ক ধ্বনির উচ্চারস্থান কোনটি? ঠিক আছে। আচ্ছা, আজিজ বলছে খ নাম্বার উত্তর হবে। তারপর কি রিয়াচিল বলছে ল নাম্বার উত্তর হবে, মানে জিব্বা মূলক। আচ্ছা, রাজু ঋষি বলছে কে নাম্বার উত্তর হবে। মনিকা হক বলছে এল নাম্বার উত্তর হবে। তারপর এখানে বলছে নায়েন সকারি নাকি এরকম কিছু একটা, সে বলছে এল নাম্বার উত্তর হবে। আচ্ছা চলো, মোটামুটি আমি কিন্তু অনেকের উত্তর নিয়ে নিয়েছি। আসলাম বলছে হলো কে উত্তর হবে। সালমা বলছে কে নাম্বার উত্তর হবে। হামজা বলছে কে নাম্বার উত্তর হবে। অ্যাংরি বয় বলছে কে নাম্বার উত্তর হবে। ঠিক আছে, তো চলো, অনেকে কিন্তু অনেকে উত্তর দিয়েছো। তো তবে সবার আগে বলবো যে অবশ্যই ভিডিওতে লাইক করে ক্লাসটি শুরু করার জন্য। তো আমরা এবার উত্তরে চলে যাব। তোমাদের প্রশ্নটা আমি যদি আবার বলি, প্রশ্নটা ছিল হলো ক ধ্বনির উচ্চারস্থান কোনটি? ক, তাহলে এটা হবে জিহ্বামূলক। উত্তর হবে কি জিহ্বামূলক। তা উত্তরটা তোমাদের দেখে দিই যদি কারো ভুল মনে হয়। তো প্রশ্ন ছিল কত নম্বর? 23 নাম্বার। তো 23 নম্বর উত্তর হবে এল নাম্বারটি। 23 নম্বর প্রশ্ন উত্তর হবে কোনটা? এল নাম্বারটি। ঠিক আছে। আচ্ছা, তো এরপরে যাব 24। আমলে আনা বাগধারাটির অর্থ কি? আমলে আনা বাগধারাটির অর্থ কি? উত্তর হবে গুরুত্ব দেওয়া। আমলে আনা বাগধারাটির অর্থ হলো গুরুত্ব দেওয়া। আচ্ছা, পদের মধ্যে কোন ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে কি বলে? পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে কি বলে? উত্তর হবে অন্তর্হতি। পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে বলা হয় অন্তর্হতি।
ঠিক আছে, অন্তর্হতি। তারপর যাব সন্ধির নিয়ম অনুসারে শুদ্ধ শব্দ কোনটি? সন্ধির নিয়ম অনুসারে শুদ্ধ শব্দ কোনটি? উত্তর হবে মনীষী। সন্ধির নিয়ম অনুসারে শুদ্ধ শব্দ হলো কি? মনীষী। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি ভাষার কোন রীতিতে সীমাবদ্ধ থাকে? প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধির ভাষার কোন রীতিতে সীমাবদ্ধ থাকে? উত্তর হবে কথ্য রীতিতে। কোন রীতিতে? কথ্য রীতিতে। 28 নম্বর প্রশ্ন, দ্বিরুক্ত শব্দ কিরূপ অর্থ প্রকাশ করে? দ্বিরুক্ত শব্দ কিরূপ অর্থ প্রকাশ করে? উত্তর হবে সম্প্রসারিত। উত্তর হবে কি? সম্প্রসারিত। থেকে থেকে শিশুটি কাঁদছে, দ্বিরুক্ত পদ কোনটিকে বোঝায়? থেকে থেকে শিশুটি কাছে, দেখো থেকে থেকে এখানে বোঝাচ্ছে কি? কোনটিকে বোঝানো হচ্ছে সেটা। তো এখানে থেকে থেকে বলতে কি কিছু সময় কাচ্ছে, কিছু সময় থামছে, আবার কিছু সময় কাছে, এরকম বোঝানো হচ্ছে। তার মানে এটাকে একটা সময়কে বোঝাচ্ছে, মানে হলো কালের বিস্তার। থেকে থেকে শিশুটি কাচ্ছে, দ্বিরুক্ত পদ এখানে কি বলছে? কালের বিস্তার। এখানে বলেছে কালের বিস্তারকে। 30 নম্বর প্রশ্ন, নিচের কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধির উদাহরণ? নিচের কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধির উদাহরণ? সেক্ষেত্রে 30 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো তস্কর। ঠিক আছে, তস্কর হলো নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ। আচ্ছা, তো প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমরা সবাই রেডি হয়ে যাও। প্রথম প্রশ্নের উত্তর তো জানো যারা আমাদের সাথে রেগুলার ক্লাস করো। প্রথম প্রশ্ন উত্তর কিন্তু তোমাদেরকে দিতে হবে। প্রথম প্রশ্ন, শরতের পরে আসে বসন্ত বাক্যটিতে পরে অনুসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? শরতের পরে আসে বসন্ত বাক্যটিতে পরে অনুসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? তো অবশ্যই প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা সবাই তাড়াতাড়ি দিবা, হারিয়ে প্লে দিবা। তো আমরা চলে যাব তোমাদের প্রশ্নতে, দেখে কে কি উত্তর দিচ্ছ। ঠিক আছে, আমরা চলে যাব তোমাদের কাছে এবং দেখবো যে আমরা কোন কোন ছাত্র আমাদের কি উত্তর দিচ্ছে। আচ্ছা, সর্বপ্রথম যদি উত্তর দেখি, তৃষা আগেরটা দিচ্ছে। আচ্ছা, মনিকা হক বলছে উত্তর হবে কে নাম্বার। আবার বলছি 1 নম্বর প্রশ্ন হলো শরতের পরে আসে বসন্ত বাক্যটিতে পরে অনুসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ঠিক আছে। আচ্ছা, উত্তর দিয়েছে হলো মনি, উত্তর দিয়েছে কে নাম্বার। সিয়াম হোসেন উত্তর দিয়েছে কে নাম্বার। মুজিবুর রহমান উত্তর দিয়েছে কে নাম্বার। তারপর জান্নাত আদিবা উত্তর দিয়েছে কে নাম্বার। তারপর এখানে যদি তুমি দেখো লিমন ভাই উত্তর দিয়েছে এল নাম্বার। ঠিক আছে। সালাম উত্তর দিয়েছে 1 নাম্বার। রাজু ঋষি উত্তর দিয়েছে এল নাম্বার। শান্ত দিয়েছে এন নাম্বার উত্তর। বাঁধন বস দিয়েছে কে নাম্বার। ইকবাল দিয়েছে কে নাম্বার। নাইম জিয়ার দিয়েছে কে নাম্বার। মোটামুটি কিন্তু আরো অনেকেই উত্তর দিয়েছে। প্রথমে যারা উত্তর দিয়েছে তাদের নামগুলো আমরা নিলাম। ঠিক আছে। সামিরা তাসলিম দিয়েছে কে নাম্বার। নৌসিন তাবাসসুম দিয়েছে কে নাম্বার। ঠিক আছে। আচ্ছা, R15 সেও উত্তর দিচ্ছে। আরেকটা বিষয় হলো যারা আমাদের চ্যানেলে নতুন আসে তাদেরকে অবশ্যই বলবো ভিডিওতে লাইক করে ক্লাসটি শুরু করার জন্য, আর যদি পারো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আই হোপ তোমার কাজে লাগবে, বিশেষ করে ইন্টারমিডিয়েটে উঠলে আমরা অনেকটাই কাজে লাগবে ইনশাল্লাহ। আচ্ছা, প্রশ্ন ছিল এটা, শরতের পরে আসে বসন্ত বাক্যটিতে পরে অনুসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হবে ক নাম্বার, দীর্ঘ বিরতি। উত্তর হবে কি? দীর্ঘ বিরতি। 2 নম্বর প্রশ্ন, ভাষার বিচারে বাক্য কয়টি গুণ থাকা চাই? ভাষার বিচারে বাক্যের কয়টি গুণ থাকা চাই? উত্তর হবে ভাষার বিচারে বাক্যের 3টি গুণ থাকা চাই। ভাষার বিচারে বাক্যের কয়টি গুণ থাকা চাই? ভাষার বিচারে বাক্যের 3টি গুণ থাকা চাই। নিচের কোনটি সরল বাক্য? নিচের কোনটি সরল বাক্য? উত্তর হবে পুকুরে পদ্ম ফুল জন্মে। পুকুরে পদ্ম ফুল জন্মে, এটা একটি কি বাক্য? সরল বাক্য। অকল পাথার অকল পাথার বাগধারাটির অর্থ কি? অকল পাথার বাগধারাটির অর্থ কি? উত্তর হবে ভীষণ বিপদ। অকল পাথার বাগধারাটির অর্থ হলো ভীষণ বিপদ। কর্মকর্তাবাচক উদাহরণ কোনটি? কর্মকর্তাবাচক উদাহরণ কোনটি? উত্তর হবে বাঁশি বাজে ও মধুর লগনে। বাঁশি বাজে ওই মধুর লগনে। প্রত্যক্ষ উক্তিতে কোন ধরনের উদ্বৃত্ত থাকলে পরোক্ষ উক্তিতে কাজের কোনো পরিবর্তন হয় না? আবার বলতেছি, প্রত্যক্ষ উক্তিতে কোন ধরনের উদ্বৃত্তি থাকলে পরোক্ষ উক্তিতে কালের কোনো পরিবর্তন হয় না? দেখো, সেক্ষেত্রে উত্তর হবে কি? চিরন্তন সত্য বাক্য থাকলে। কি? চিরন্তন সত্য বাক্য থাকলে কালের কোনো পরিবর্তন হয় না। তার মানে উত্তর হবে চিরন্তন সত্য।
দীর্ঘজীবী হও এটি কোন প্রকারের বাক্য? দীর্ঘজীবী হও এটা কোন প্রকারের বাক্য? এটা হলো ইচ্ছা হলো একটা দীর্ঘজীবী হও, তো এটা হলো ইচ্ছাসূচক বাক্য। এটাকে একটা ইচ্ছাসূচক বাক্য বা অনুজ্ঞাসূচক বাক্য, যেটা দীর্ঘজীবী হও হলো একটা অনুজ্ঞাসূচক বাক্য বা ইচ্ছাসূচক বাক্য। বিভক্তিহীন নাম শব্দকে বলা হয়, বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক। ঠিক আছে, বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় কি? প্রাতিপদিক। রূঢ়ি শব্দ কোনটি? রূঢ়ি শব্দ কোনটি? উত্তর হবে সন্দেশ। সন্দেশ হলো একটি রূঢ়ি শব্দ। কোনটি রূপবাচক নাম বিশেষণ? কোনটি রূপবাচক নাম বিশেষণ? উত্তর হবে সবুজ মাঠ। সবুজ মাঠ হলো একটি রূপবাচক নাম বিশেষণ। তার পরবর্তী প্রশ্নে যাব 11 নম্বরে। বিদেশি অব্যয় শব্দ কোনটি? বিদেশি অব্যয় শব্দ কোনটি? উত্তর হবে আলবত। ঠিক আছে, আলবত হলো তোমার কি? বিদেশি অব্যয় শব্দ। প্রযোজক ক্রিয়ার অপর নাম কি? প্রযোজক ক্রিয়ার অপর নাম কি? উত্তর হবে নিযন্ত্র ক্রিয়া। প্রযোজক ক্রিয়ার অপর নাম হলো নিযন্ত্রক ক্রিয়া। তারপরে মুষলধারে বৃষ্টি পড়ছে বাক্যে বৃষ্টি কোন কারকের কোন বিভক্তি? মুষলধারে বৃষ্টি পড়ছে বাক্যে বৃষ্টি কোন কারকের কোন বিভক্তি? উত্তর হবে এম নাম্বারটি, অর্থাৎ কর্তা কারকের শূন্য বিভক্তি। কর্তা কারকে কি? শূন্য বিভক্তি। মুষলধারে বৃষ্টি পড়ছে বাক্যে বৃষ্টি কর্তা কারকের কি? শূন্য বিভক্তি। তারপরে সীমাপ্য অর্থে কোন অধিকরণ হয়? সীমাপ্য অর্থে কোন অধিকরণ হয়? উত্তর হবে ঐক্যদেশিক। সীমাপ্য অর্থে ঐক্যদেশিক অধিকরণ হয়। কি উপায়ে কথাটি দ্বারা ক্রিয়াকে প্রশ্ন করলে কোন কারক সম্বন্ধ সৃষ্টি হয়? ঠিক আছে, আবার বলছি, কি উপায়ে কথাটি দ্বারা ক্রিয়াকে প্রশ্ন করলে কোন কারক সম্বন্ধ সৃষ্টি হয়? উত্তর হবে করণ কারক। উত্তর হবে কি? করণ কারক। কি ভেদে পদাশ্রিত নির্দেশকেও বিভিন্নতা প্রযুক্ত হয়? কি ভেদে পদাশ্রিত নির্দেশকেরও বিভিন্নতা প্রযুক্ত হয়? সেক্ষেত্রে উত্তর হবে বচন। বচন ভেদে, বচন ভেদে পদাশ্রিত নির্দেশকের বিভিন্নতাও প্রযুক্ত হয়। সমাসের রীতি বাংলায় এসেছে কোন ভাষা থেকে? সমাসের রীতি বাংলায় এসেছে কোন ভাষা থেকে? উত্তর হবে সংস্কৃত ভাষা থেকে। সমাসের রীতি বাংলায় এসেছে সংস্কৃত ভাষা থেকে। যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকে কোন সমাস বলে? যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকে কোন সমাস বলে? উত্তর হবে দ্বন্দ্ব সমাস। তাকে বলা হয় কি সমাস? দ্বন্দ্ব সমাস। হাতাহাতি কোন বহুব্রীতির সমষ্টি পদ? হাতাহাতি কোন বহুব্রীতির সমস্য পদ? উত্তর হবে বেতিহার। বেতিহার হলো কি? বেতিহার, হাতাহাতি হলো বেতিহার বহুব্রীতির সমস্য পদ। প্রতি কোন ভাষার উপসর্গ? প্রতি কোন ভাষার উপসর্গ? উত্তর হবে সংস্কৃত। প্রতি সংস্কৃত ভাষার উপসর্গ। ঠিক আছে, বন্ধ করো এটা। হ্যাঁ, নিচের কোন চারটি উপসর্গ বাংলা ও তৎসম উভয় শব্দে পাওয়া যায়? নিচের কোন চারটি উপসর্গ বাংলা ও তৎসম উভয় শব্দে পাওয়া যায়? এই প্রশ্ন উত্তরটা তোমরা দিবা। আশা করি এই প্রশ্নের উত্তরটা তোমাদের পারা উচিত। তো সবাই তাড়াতাড়ি করে এই প্রশ্ন উত্তরটা দেওয়ার চেষ্টা করো তো। নিচের কোন চারটি উপসর্গ বাংলা ও তৎসম উভয় শব্দেই পাওয়া যায়? ঠিক আছে, হারিয়ে প্লি দিবা। আর যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেনি তাদেরকে অবশ্যই বলবো ভিডিওতে লাইক করে ক্লাসটা শুরু করার জন্য। এখন পর্যন্ত অনেকে কিন্তু কি করেনি, ভিডিওতে লাইক করেনি, এবং যদি পারো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর কিছুমাত্র সাবস্ক্রিপশন করলে আমাদের 9000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তোমাদের ইতে। তো সবাইকে বলবো অবশ্যই সেই অনুসারে কাজগুলো করবা। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি পারো। ঠিক আছে, তো আবার বলছি, তো চলো উত্তর দিয়ে দাও তাড়াতাড়ি করে, হারিয়ে প্লি। ঠিক আছে, বেশি সময় নেওয়া যাবে না। আবার বলছি, নিচের কোন চারটি উপসর্গ বাংলা ও তৎসম উভয় শব্দেই পাওয়া যায়? তো 21 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? অনেকে কিন্তু উত্তর দিচ্ছে, আমরা দেখি তার মধ্যে কি উত্তর দিচ্ছে। নোসিন এখানে বলছে, তাবাসসুম বলছে, কে নাম্বার উত্তর হবে?
তারপর রিয়াজ খান বলছে এর নাম্বার হবে, আতিক বলছে এর নাম্বার উত্তর হবে, জান্নাত আদিবা বলছে কে নাম্বার উত্তর হবে, জলিল কি চৌধুরী বলছে, জলিলা চৌধুরী বলছে উত্তর হবে এর নাম্বার। তো মোটামুটি অনেকে কিন্তু উত্তর দিয়েছে। তো চলো আমরা এবার মেন উত্তরটা দেখব। তো এল নাম্বার উত্তরটা কিন্তু বেশি পরিমাণ পাওয়া গেছে। কত নাম্বার? এল নাম্বার উত্তরটা কিন্তু আমরা বেশি পরিমাণ পেয়েছি। প্রশ্ন 21 নাম্বার উত্তর। কত নাম্বার প্রশ্ন? 21 নাম্বার। তো 21 নাম্বার প্রশ্নটা কি ছিল, সবাইকে যদি আবার প্রশ্নটা একটু পড়িয়ে শুনিয়ে দিয়ে, প্রশ্নটা ছিল যে নিচের কোন চারটি উপসর্গ বাংলা ও তৎসম উভয় শব্দে পাওয়া যায়? সেক্ষেত্রে উত্তর হবে হলো আশুবিনা। আশুবি, এখানে এই পর্যন্ত আছে আশুবিনি। এই আশুবিনি এই চারটি জিনিস রয়েছে, যেটা হলো বাংলা এবং তৎসম উভয় শব্দে কি করা যায়? পাওয়া যায়। কীট প্রত্যয় সাধিত পদটিকে কি বলে? কীট প্রত্যয় সাধিত পদটিকে কি বলে? উত্তর হবে কিদন্ত। কীট প্রত্যয় সাধিত পদটিকে বলা হয় কিদন্ত প্রত্যয়। ধ্বনি নির্দেশক চিহ্নটিকে কি বলে? ধ্বনি নির্দেশক চিহ্নটিকে কি বলে? উত্তর হবে ধ্বনি নির্দেশক চিহ্নটিকে বর্ণ বলে। ধ্বনি নির্দেশক চিহ্নটিকে কি বলে? বর্ণ। কোন ধ্বনি উচ্চারণে চোয়াল বেশি ফাঁক হয়? কোন ধ্বনি উচ্চারণে চোয়াল বেশি ফাঁক হয়? উত্তর হবে আধ্বনি। আধ্বনি উচ্চারণে চোয়াল বেশি ফাঁক হয়। এরপরে যদি আসি, আদি স্বরাগম এর উদাহরণ কোনটি? আদি স্বরাগম এর উদাহরণ কোনটি? উত্তর হবে স্কুল গ্রেটার দেন স্কুল। এটা হলো আদি স্বরাগম। সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম কি? সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম কি? উত্তর হবে সন্ধি। সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম হলো কি? সন্ধি। 27 নম্বর প্রশ্ন, সন্ধির নিয়মে ও আকারে অকারে আকারে হয়েছে কোনটিতে? সন্ধির নিয়মে আকার হয়েছে কোনটিতে? উত্তর হবে হিমাচল। তারপরে শুভেচ্ছা শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? শুভেচ্ছা শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর হবে শুভ প্লাস ইচ্ছা ইকুয়াল শুভেচ্ছা। শুভ প্লাস ইচ্ছা ইকুয়াল শুভেচ্ছা। তারপরে রাশি রাশি কোন অর্থে বিরক্ত? রাশি রাশি কোন অর্থে বিরক্ত? উত্তর হবে আধিক্য। রাশি রাশি আধিক্য অর্থে বিরক্ত। সংখ্যাবাচক শব্দ কয় প্রকার? সংখ্যাবাচক শব্দ কয় প্রকার? উত্তর হবে সংখ্যাবাচক শব্দ হলো 4 প্রকার। সংখ্যাবাচক শব্দ কত প্রকার? সংখ্যাবাচক শব্দ হলো 4 প্রকার। এরপরে অঘোষ অল্প প্রাণ ধ্বনি কোনটি? অঘোষ অল্প প্রাণ ধ্বনি কোনটি? তাড়াতাড়ি করে সবাই কমেন্ট সেকশনে লিখবা অঘোষ অল্প প্রাণ ধ্বনি কোনটি। ঠিক আছে, হারি আপলি তাড়াতাড়ি করে সবাই কমেন্ট সেকশনে লিখবে যে এই প্রশ্নের উত্তর কি হবে? অঘোষ অল্প প্রাণ ধ্বনি নিচের কোনটি? ঠিক আছে, তো সবাই আচ্ছা দেখছি আমরা কে কে উত্তর দিচ্ছ। সবার উত্তর নেওয়ার চেষ্টা করবো। আই হোপ যে যারা উত্তর দিচ্ছ সবার উত্তর নেওয়া। স্যার 24 আবার একটু দেখাবেন। আচ্ছা 24 নাম্বারটা না, 24 নাম্বারটা তো আগেও দেখিয়েছি, তুমি কোথায় ছিল গো? আচ্ছা 24 নাম্বার প্রশ্নটা ছিল হলো কোন ধ্বনি উচ্চারণে চোয়াল বেশি ফাঁক হয়? উত্তর হবে স্বর অধ্বনি। স্বর অধ্বনি উচ্চারণে কি হবে? চোয়াল বেশি ফাঁক হয়। ঠিক আছে, আচ্ছা 24 নাম্বার একজন বলছে ভুল। আচ্ছা দেখো 24-এর উত্তর হবে এল। 24-এর উত্তর হবে কি? এল। তো তুমি যদি খেয়াল করো 24-এর এখানে কিন্তু এল নাম্বারের উত্তর দেওয়া আছে, 24-এর এল। ঠিক আছে, অ্যান্ড এটা বোর্ড নাম্বার। তুমি যদি খেয়াল করো বোর্ড নাম্বার আছে হলো যশোর বোর্ড 2022। তুমি সেখান থেকে চেক করে নিতে পারো, কোনো প্রবলেম নেই। যশোর বোর্ড 2024-এর প্রশ্ন রয়েছে, তুমি চাইলে সেখান থেকে কি করতে পারো? চেক করে নিতে পারো। আই হোপ যে আমরা এখানে প্রত্যেকটা প্রশ্ন একবারে তোমাকে লাইভ প্রুফ সহ দেখে দিই, যেন কোনো প্রবলেম না হয়। তারপর যদি কারো কোনো প্রবলেম বা কোনো জায়গায় কোনো ত্রুটি মনে হয়, ত্রুটি থাকতেই পারে, তো ত্রুটিটা যদি থাকে অবশ্যই আমাকে বলবো, আমি চেষ্টা করব সেই ত্রুটিটা সমাধান করার। ঠিক আছে, আমি চেষ্টা করব তোমাদের সেই ত্রুটিটা কি করার? সমাধান করার ইনশাল্লাহ। তো চলো আমরা সামনের দিকে যাই নাকি। তো প্রশ্ন ছিল এটা, অঘোষ অল্প প্রাণ ধ্বনি কোনটি? অঘোষ অল্প প্রাণ ধ্বনি কোনটি? মোটামুটি অনেকে উত্তর দিয়েছো, বাট আপাতত এখনো তোমাদের উত্তরটা আমি করতে পারিনি। আমাদের বোর্ড নাম্বারটা দেখে, তো এটা হলো কুমিল্লা বোর্ড 2022। তো ছিল হলো অঘোষ অল্প প্রাণ ধ্বনি কোনটি? তো সেক্ষেত্রে উত্তর হবে অঘোষ অল্প প্রাণ ধ্বনি হলো ম নাম্বার, মানে হলো চ। অঘোষ অল্প প্রাণ ধ্বনি কোনটি? চ। ঠিক আছে, তারপর 2 উৎসু দীর্ঘে কে, তো সমান ব প্লাস দীর্ঘে
এই সূত্রের উদাহরণ নিচের কোনটি? এই সূত্রের উদাহরণ নিচের কোনটি? তো দেখো প্রথমে তো হুস্যকার থাকতে হবে, তারপর এখানে দীর্ঘিকার থাকতে হবে, এখানে ব আবার দীর্ঘিকার থাকতে হবে। সেক্ষেত্রে এখানে তুমি যদি দেখো এখানে তনু প্লাস দীর্ঘে ইকুয়াল তনু, এটার মধ্যে কিন্তু রয়েছে, ঠিক আছে। এখানে ব আছে, তুমি যদি দেখো হুস্যকার আছে, দীর্ঘে আছে, এখানে ব আছে, দীর্ঘে আছে, ঠিক আছে। আচ্ছা, তার উত্তর হবে এল নাম্বার টি। তারপরে যুগ্ম রীতিতে দ্বিরোক্ত শব্দ গঠনের উদাহরণ নিচের কোনটি? যুগ্ম রীতিতে দ্বিরোক্ত শব্দ গঠনের উদাহরণ নিচের কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে ভয়ে গা ছমছম করছে। ভয়ে গা কি করছে? ছমছম করছে। সংখ্যাবাচক বহুবৃত্তির উদাহরণ কোনটি? সংখ্যাবাচক বহুবৃত্তির উদাহরণ কোনটি? উত্তর হবে তেপায়া। তেপায়া হলো সংখ্যাবাচক বহুবৃত্তির উদাহরণ। কোন চারটি উপসর্গ বাংলা এবং সংস্কৃতে উপসর্গের মধ্যে পাওয়া যায়? কোন চারটি উপসর্গ বাংলা ও সংস্কৃতে উপসর্গের মধ্যে কি পাওয়া যায়? সেক্ষেত্রে উত্তর হবে আশু বিনে। উত্তর হবে কি আশু বিনে। এটা বাংলা এবং কি সংস্কৃতে উভয় উপসর্গের মধ্যেই পাওয়া যায়। তারপরে হর্ষে ও দীর্ঘে এর স্থলে ওই হওয়াকে কি বলে? হর্ষে এবং দীর্ঘে এর স্থলে ওই হওয়াকে কি বলে? উত্তর হবে বৃদ্ধি। একে বলা হয় কি বৃদ্ধি। ভাব বিশ্লেষণ কয় প্রকার? ভাব বিশ্লেষণ কয় প্রকার? উত্তর হবে ভাব বিশ্লেষণ 4 প্রকার। ভাব বিশ্লেষণ কয় প্রকার? ভাব বিশ্লেষণ 4 প্রকার। নাম বিভক্তি কয় প্রকার? নাম বিভক্তি কয় প্রকার? উত্তর হবে নাম বিভক্তি 7 প্রকার। নাম বিভক্তি কয় প্রকার? নাম বিভক্তি 7 প্রকার। বাংলা বর্ণমালায় দ্বিস্বর ও বা যৌগিক স্বরধ্বনির চিহ্ন কয়টি? বাংলা বর্ণমালায় দ্বিস্বর বা যৌগিক স্বরধ্বনির চিহ্ন কয়টি? উত্তর হবে 2টি। বাংলা বর্ণমালায় দ্বিস্বর বা যৌগিক স্বরধ্বনির চিহ্ন হলো 2টি। তারপরে মধ্য স্বরাগমনের অপর নাম কি? মধ্য স্বরাগমের অপর নাম কি? সেক্ষেত্রে উত্তর হবে বিপ্রকর্ষ। বিপ্রকর্ষ। তারপরে 11 নম্বর প্রশ্ন, কোন সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম? কোন সন্ধি মূলত কোন সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম? সেক্ষেত্রে উত্তর হবে তৎসম সন্ধি। তৎসম সন্ধি মূলত কি বর্ণ সংযোগের নিয়ম। ও দাদা দাদা বলে কাঁদছে। ও দাদা দাদা বলে কাঁদছে। এখানে দাদা দাদা দ্বিরুক্তিটি কি অর্থে প্রকাশ করেছে? এখানে দাদা দাদা দ্বিরুক্তিটি কি অর্থ প্রকাশ করেছে? সেক্ষেত্রে উত্তর হবে হলো আগ্রহ বোঝাতে। উত্তর হবে কি আগ্রহ বোঝাতে। তারপর 13 নম্বর প্রশ্ন, 9 কোন সংখ্যাবাচক শব্দ? 9 কোন সংখ্যাবাচক শব্দ? সেক্ষেত্রে উত্তর হবে তারিখবাচক। 9 হলো তারিখবাচক শব্দ। কোন পদাশ্রিত নির্দেশকটি নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয় অর্থেই ব্যবহৃত হয়? কোন পদাশ্রিত নির্দেশকটি নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয় অর্থেই ব্যবহৃত হয়? সেক্ষেত্রে উত্তর হবে টু। টু হলো নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা দুইটা অর্থে কি হয় ব্যবহৃত হয়। তারপরে তরুণ রাঙ্গা কোন কর্মধারক সমাস? তরুণ রাঙ্গা কোন অরুণ রাঙ্গা কোন কর্মধারক সমাস? উত্তর হবে উপমান। অরুণ রাঙ্গা কোন কর্মধারক সমাস? উত্তর হবে উপমান। আরক্ত এখানে আ উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? আরক্ত এখানে আ উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? সেক্ষেত্রে উত্তর হবে ঈষৎ। উত্তর হবে কি ঈষৎ, ঠিক আছে। তারপর 17 নম্বরে যদি আসে, ত্যাগ এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? ত্যাগ এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? উত্তর হবে ক নম্বরটি। ত্যাগের সঠিক প্রকৃতি প্রত্যয় হলো ক নম্বরটি। ভালো করে মনে রাখবা। তারপর 18 নম্বর প্রশ্ন, টাক প্লাস ও ইকুয়াল টেকো। টাক প্লাস ও ইকুয়াল টেকো এখানে কি অর্থে ও প্রত্যয় ব্যবহার হয়েছে? টাক প্লাস ও ইকুয়াল টেকো বা এখানে কি অর্থে ও প্রত্যয় ব্যবহৃত হয়েছে? সেক্ষেত্রে উত্তর হবে যুক্ত অর্থে। কি অর্থে? যুক্ত অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরে প্রবীণ এর রূঢ়ি অর্থ কি? প্রবীণ এর রূঢ়ি অর্থ কি? উত্তর হবে অভিজ্ঞতা সম্পন্ন বয়স্ক ব্যক্তি।
প্রবীণ এর রূঢ়ি অর্থ হলো অভিজ্ঞতা সম্পন্ন বয়স্ক ব্যক্তি। তারপরে দুঃখ কোন বিশেষ্য পদ? দুঃখ কোন বিশেষ্য পদ? উত্তর হবে দুঃখ হলো গুণবাচক বিশেষ্য পদ। দুঃখ হলো গুণবাচক বিশেষ্য পদ। তারপরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এটি কোন ক্রিয়ার উদাহরণ? ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এটি কোন ক্রিয়ার উদাহরণ? উত্তর হবে মিশ্র ক্রিয়ার উদাহরণ। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এটি মিশ্র ক্রিয়ার উদাহরণ। তারপর চলে যাব, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এটি কোন ক্রিয়ার উদাহরণ? মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এটি কোন ক্রিয়ার উদাহরণ? উত্তর হবে প্রযোজক ক্রিয়ার। উত্তর হবে কি? প্রযোজক ক্রিয়ার উদাহরণ। 23 নম্বর প্রশ্ন, কলমটা লেখে ভালো। কলমটা লেখে ভালো, এখানে কোন কর্তার উল্লেখ আছে? কলমটা লেখে ভালো, এখানে কোন কর্তার উল্লেখ আছে? সেক্ষেত্রে উত্তর হবে কর্মকর্তৃবাচক কর্তা। কর্মকর্তৃবাচক কর্তা। তার পরবর্তী প্রশ্ন যদি দেখি আমরা এখানে আছো তুমি প্রভু জগৎ মাঝারে, এখানে মাঝারে অনুসর্গটি কি অর্থে ব্যবহার হয়েছে? এখানে মাঝারে অনুসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হবে ব্যাপ্তি অর্থে। কোন অর্থে? ব্যাপ্তি অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরে হাতি ওরে, এটি বাক্য নয় কেন? হাতি ওরে, এটি বাক্য নয় কেন? উত্তর হবে যোগ্যতার অভাব আছে বলে। যোগ্যতার অভাব আছে বলে। হাতি ওরে, এটি বাক্য নয় কেন? উত্তর হবে যোগ্যতার অভাব আছে বলে। 16 নম্বর প্রশ্ন, শব্দের আবিধানিক অর্থের বাহিরে ব্যবহারিক অর্থকে কি বলে? শব্দের আবিধানিক অর্থের বাহিরে ব্যবহারিক অর্থকে কি বলে? উত্তর হবে লক্ষার্থ। কি বলা হয়? লক্ষার্থ। মানিকজোড় এর বিপরীত তথ্য বাগধারা নিচের কোনটি? মানিকজোড় এর বিপরীতার্থক বাগধারা নিচের কোনটি? উত্তর হবে আদায় কাজকলায়। আদায় কাজকলায়। তারপরে মুবারক পুস্তক পাঠ করছে। মুবারক পুস্তক পাঠ করছে, এটি কোন বাচ্চার উদাহরণ? মুবারক পুস্তক পাঠ করছে, এটি কোন বাচ্চার উদাহরণ? সেক্ষেত্রে উত্তর হবে কর্তবাচ্য। এটা কি? কর্তবাচ্যের উদাহরণ। তারপরে বাক্যের অর্থ সঙ্গীত রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কোন পদে পরিবর্তন করতে হয়? বাক্যের অর্থ সঙ্গীত রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কোন পদে পরিবর্তন করতে হয়? উত্তর হবে ক্রিয়াপদে। কোন পদে? ক্রিয়াপদে। তারপরে 30 নম্বর প্রশ্ন, ছি তোমার এই কাজ, এ বাক্যে মনের কোন অনুভূতি প্রকাশ পেয়েছে? ছি তোমার এই কাজ, এ বাক্যে মনের কোন অনুভব প্রকাশ পেয়েছে? উত্তর হবে ধিক্কার। উত্তর হবে কি? ধিক্কার। আর পরবর্তী প্রশ্নের অবশ্যই প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা দেওয়ার চেষ্টা করবা। প্রথম প্রশ্ন, উপজীবিকা অর্থে তদিৎ প্রত্যয় কোনটি? উপজীবিকা অর্থে তদিৎ প্রত্যয় নিচের কোনটি? হারিয়ে প্লে উত্তর দিবা, ঠিক আছে? উপজীবিকা অর্থে তদিৎ প্রত্যয় নিচের কোনটি? যারা যারা পারো অতি তাড়াতাড়ি উত্তর দিয়ে দিবা। উপজীবিকা অর্থে তদিৎ প্রত্যয় নিচের কোনটি? চাষি, দোকানে, জেলে, দেমাকে। ঠিক আছে? তো কোনটা সঠিক উত্তর হবে? তো হারিয়ে প্লে দিবা যারা। আর এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করেনি তাদেরকে বলবো অবশ্যই ভিডিওতে লাইক করার জন্য। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি বা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছো তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। ঠিক আছে? তো চলো প্রশ্নতে আমরা ফিরে যাই। তো এখানে অনেকে কিন্তু উত্তর করছে, আমরা কিন্তু উত্তরগুলো দেখতে পাচ্ছি। তো চলো আমরা এবার মেন উত্তরগুলো দেখব। তো আমরা এখানে কি করব? তোমাদের যে উত্তরগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব। তো তোমাদের প্রশ্ন ছিল হলো, আচ্ছা এখানে উত্তর দিয়েছে কে কে উত্তর দিয়েছো তোমরা? আচ্ছা এক সেকেন্ড, একটু প্রবলেম। আচ্ছা প্রথম দিয়েছে ফারিয়া তৃষা, উত্তর দিয়েছে এম নাম্বার। তারপর জান্নাত আবিদা উত্তর দিয়েছে এম নাম্বার। মনিকা হক উত্তর দিয়েছে এম নাম্বার। ঠিক আছে? তারপর হলো তাজবাইক রয় চৌধুরী উত্তর দিয়েছে এম নাম্বার। মনি উত্তর দিয়েছে এন নাম্বার। আতিক উত্তর দিয়েছে এন নাম্বার। ঠিক আছে? আসলাম উত্তর দিয়েছে এন নাম্বার। ঐশী রয় পরামানিক উত্তর দিয়েছে গ নাম্বার। আবির আহমেদ উত্তর দিয়েছে কে নাম্বার। তো মোটামুটি কিন্তু অনেকেই উত্তর দিয়েছে। তো চলো আমরা সামনের দিকে আগাই নাকি। এবং এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করেনি তাদেরকে বলবো অবশ্যই ভিডিওতে লাইক করার জন্য। তো চলো আমরা যাব সামনের দিকে। তো এবার মেন প্রশ্নের উত্তরটা আসলে কি ছিল?
তো প্রশ্নটা আবার বলছি, প্রশ্নটা ছিল হলো উপজীবিত কি উপজীবিকা অর্থে তদিত প্রত্যয় নিচের কোনটি? উপজীবিকা অর্থে তদিত প্রত্যয় নিচের কোনটি? সেক্ষেত্রে তোমাদের মেন প্রশ্নের উত্তর হবে হলো এম নাম্বার। উপজীবিকা অর্থে তদিত প্রত্যয় নিচের কোনটি? উত্তর হবে জেলে। উত্তর হবে কি? জেলে। ঠিক আছে, তো তোমরা যদি উত্তর দেখো আমি তোমাকে নিচে প্রুফ সহ দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তো এরপর আসবে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, তেলে তৈল আছে, তিলে তৈল আছে, বাক্যে তিলে কোন কারকে কোন বিভক্তি? তিলে তৈল আছে, বাক্যে তিলে কোন কারকে কোন বিভক্তি? উত্তর হবে অধিকরণে সপ্তমী বিভক্তি। অধিকরণে সপ্তমী বিভক্তি। তারপরে দোলনা শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? দোলনা শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? সেক্ষেত্রে 3 নম্বর প্রশ্নের উত্তর হবে দুল প্লাস অনাইকল দুলনা। দুল প্লাস অনাইকল দুলনা, এটা হলো তোমার কি? প্রকৃতি ও প্রত্যয় সঠিক। তারপর উপমান কর্মধারক সমাসের উদাহরণ কোনটি? উপমান কর্মধারক সমাসের উদাহরণ কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে অরুণ রাঙ্গা। অরুণ রাঙ্গা হলো উপমান কর্মধারক সমাসের উদাহরণ। যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে তাকে কোন ধ্বনি বলে? যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে তাকে কি বলে? উত্তর হবে মহাপ্রাণ। তাকে কি বলে? মহাপ্রাণ। 6 নম্বর প্রশ্ন, বাঘে মহিষে এক ঘাটে জল খায়। বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এখানে বাঘে মহিষে কোন কর্তা? ঠিক আছে, বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এখানে বাঘে মহিষে কোন কর্তা? উত্তর হবে বেতিহার কর্তা। উত্তর হবে কি? বেতিহার কর্তা। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, এখানে অনন্যয়ে অব্যয়ে কি প্রকাশ পেয়েছে? এখানে অনন্যয়ী অব্যয়ের কি প্রকাশ পেয়েছে? উত্তর হবে উচ্ছ্বাস। কি প্রকাশ পেয়েছে? উচ্ছ্বাস। যোগরূপ শব্দ কোনটি? যোগরুর শব্দ কোনটি? উত্তর হবে পঙ্কজ। পঙ্কজ হলো যোগরূপ শব্দের সঠিক। ঠিক আছে, পঙ্কজ। তারপর চলে যাবো 8 নম্বর প্রশ্নে। গঠন অনুসারে শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? গঠন অনুসারে শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হবে গঠন অনুসারে শব্দকে 2 ভাগে ভাগ করা যায়। গঠন অনুসারে শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? গঠন অনুসারে শব্দকে 2 ভাগে ভাগ করা যায়। তারপর চলে যাবো 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর প্রশ্ন বলছে বাংলা বর্ণমালায় মোট কতটি সরল বা এখানে এটা আলাদা আছে। হ্যাঁ, বাংলা বর্ণমালায় মোট কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে? বা অসংযুক্ত কি রয়েছে? বর্ণ রয়েছে। উত্তর হবে 50টি। বাংলা বর্ণমালায় মোট 50টি সরল বা অসংযুক্ত বর্ণ আছে। 12। তারপর 11 নম্বর প্রশ্ন, বেলে মাটি কোন ধরনের নাম বিশেষণের উদাহরণ? বেলে মাটি কোন ধরনের নাম বিশেষণের উদাহরণ? উত্তর হবে উপাদানবাচক। বেলে মাটি উপাদানবাচক নাম বিশেষণের উদাহরণ। এরপরে পরের ইকার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ইকার বা উকার উচ্চারিত হলে তাকে কি বলে? তাকে কি বলে? উত্তর হবে অপিনিহিত। তাকে বলা হয় অপিনিহিত। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, বাক্যে কোন ক্রিয়া রয়েছে? দেখো, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে কিন্তু মা নিজে দেখছেন না, মা অন্য নিজে না করে অন্য কাউকে করালে তাকে বলা হয় প্রযোজক ক্রিয়া। কোনো কাজ নিজে না করে অন্যকে দ্বারা যদি কাজটা করানো হয় তাকে বলা হয় কি? প্রযোজক ক্রিয়া। যেহেতু মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, তো এটা হলো মা না দেখে শিশুকে দেখাচ্ছেন, তো এটা হলো প্রযোজক ক্রিয়া। তারপরে টপ প্লাস টপ ইকুয়াল টপাটপ, এটি ধ্বনির কোন ধরনের পরিবর্তন? টপ প্লাস টপ ইকুয়াল টপাটপ, এটি ধ্বনির কোন ধরনের পরিবর্তন? উত্তর হবে অপরিসীম কি? অসমীকরণ। শীতার্থ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? শীতার্থ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? উত্তর হবে শীত প্লাস আর্ত। শীত প্লাস আর্ত ইকুয়াল শীতার্থ। 16। সূর্য শব্দটির সমার্থক শব্দ কোনটি? সূর্য শব্দটির সমার্থক শব্দ কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে সূর্য শব্দটির সমার্থক শব্দ হলো দিবাকর। সূর্য শব্দটির সমার্থক শব্দকে দিবাকর।
বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে কোন পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয়? বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে কোন পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয়? উত্তর হবে পাটি। উত্তর হবে কি? পাটি। ভাষার বিচারে বাক্যের কয়টি গুণ থাকা চাই? ভাষার বিচারে বাক্যের কয়টি গুণ থাকা চাই? উত্তর হবে 3টি। ভাষার বিচারে বাক্যের 3টি গুণ থাকা চাই। নীল যে পদ্ম নীলপদ্ম কোন সমাস? নীল যে পদ্ম নীলপদ্ম কোন সমাস? উত্তর হবে কর্মধারক সমাস। নীল যে পদ্ম ইকুয়াল নীলপদ্ম, এটা হলো কর্মধারক সমাস। সীমার মাঝে অসীম তুমি, এখানে মাঝে অনুসর্গ কি অর্থে প্রকাশ করেছে? সীমার মাঝে অসীম তুমি, এখানে মাঝে অনুসর্গ কি অর্থ প্রকাশ করেছে? উত্তর হবে মধ্যে। উত্তর হবে কি? মধ্যে। এরপর যাবে পরবর্তী প্রশ্নে। বলছে ফার্সি উপসর্গ কোনটি? ফার্সি উপসর্গ কোনটি? উত্তর হবে নিম। ফার্সি উপসর্গ হলো নিম। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ জেনে তাকে এক কথায় কি বলে? ইতিহাস বিষয়ে অভিজ্ঞ জেনে তাকে এক কথায় কি বলে? উত্তর হবে ইতিহাসবেত্তা। ইতিহাসবেত্তা। দেশের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ করো, এটি কি ধরনের বাক্য? দেশের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ করো, এটি কি ধরনের বাক্য? সেক্ষেত্রে তোমার উত্তর হবে হলো এম নাম্বারটি, আদেশসূচক বাক্য। এটা একটি আদেশসূচক বাক্য। তারপর নিপাতনের সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি? নিপাতনের সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে গবাক্ষ। গবাক্ষ হলো নিপাতনের সিদ্ধ সন্ধির উদাহরণ। বাক্যের অর্থ সঙ্গীত রক্ষার জন্য কোন পদের পরিবর্তন হয়? বাক্যের অর্থ সঙ্গত রক্ষার জন্য কোন পদের পরিবর্তন হয়? উত্তর হবে সর্বনামের। কার পরিবর্তন হয়? সর্বনামের। পণ্য পুনঃকতা বোঝাতে দ্বিরুক্ত শব্দের ব্যবহার কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে হলো বারবার যে কামান গর্জে উঠল। বারবার সে কামান গর্জে উঠল। সুতি কাপড় অনেক দিন টেকে। সুতি কাপড় অনেক দিন টেকে, এই বাক্যটি কিসের উদাহরণ? সুতি কাপড় অনেক দিন টেকে, এই বাক্যটি কিসের উদাহরণ? উত্তর হবে কর্মকর্তাবাচক উদাহরণ। এটা কি? কর্মকর্তাবাচক উদাহরণ। তারিখবাচক শব্দের প্রথম 4টি কোন নিয়মে সাধিত? তারিখবাচক শব্দের প্রথম 4টি কোন নিয়মে সাধিত? উত্তর হবে হিন্দি। পার্থক্য বোঝাতে নিচের কোন বাগধারাটি ব্যবহৃত হয়? পার্থক্য বোঝাতে নিচের কোন বাগধারাটি ব্যবহৃত হয়? উত্তর হবে ইতর বিশেষ। পার্থক্য বোঝাতে ইতর বিশেষ বাগধারাটি ব্যবহৃত হয়। তারপরে ধনাত্মক দ্বিরুক্তি কোনটি? ধনাত্মক দ্বিরুক্তি কোনটি? উত্তর হবে ঝমঝম। ঝমঝম হলো দ্বিরুক্তি, ধনাত্মক দ্বিরুক্তি। ঠিক আছে? আচ্ছা, আর পরবর্তী তোমরা যদি দেখো মোটামুটি আমাদের 22-এর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু শেষ। আর পূর্বের ক্লাসেও কিন্তু আমরা অনেকগুলো করেছি। তো প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার সবাই চেষ্টা করবা। হারিয়ে আপনি সবাই প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবা।